জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি। আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা। জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল? ডং 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 ডং। অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে। স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আপনি মনে করেছেন যে আসুক ম্যানেজমেন্ট আসলেও কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না? আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না? ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার। এটা বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর ওয়াকা ওয়াকা। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে। কিন্তু কেন? এর পেছনে কি শুধুই রাজনৈতিক পট পরিবর্তন, নাকি ভেতরে খেলা চলছে অন্য কোনো সমীকরণের? বিএনপি কেন জামায়াত ঘরানার সামরিক কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়াতে চাইছে? হ্যাঁ, ওই যে ব্যারিস্টার ফুয়াদদের মতো তাদেরও বোধহয় ঘুম হারাম বা আওয়ামী লীগের যে একটা আওয়ামী লীগ নামটা শুনলেই তো তাদের কম্পন সৃষ্টি হয়। সব জায়গাতে তো তারা একটা সময় আওয়ামী লীগকে খুঁজে পেত, দেখতে পেত। তার ব্যতিক্রম কিন্তু এখন নয়। যারা বর্তমান সরকার গঠন করছেন তারা তো 2/3 আসনে জয় হয়ে সংসদ সরকার গঠন করছেন। যারা জয়লাভ করছে, জয়ের পেছনে নাকি আওয়ামী লীগের হাত আছে, সেটা তারা খুঁজে পেতেছে। এবং কেন তারা আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতেছে, তারা কোনো কথা বলতেছে না, এইটা তাদের কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এবং আওয়ামী লীগ সরকারে নিয়োগপ্রাপ্ত হবার জুন মাসে 24 জুন মাসে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় থেকে তার ব্যাপারে জনপরিসরে একটা অভিযোগ যে তিনি জামাতপন্থী। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগ অতীত। জামাত ক্ষমতায় নেই, জামাত বিরোধী শিবিরে। বিএনপি ক্ষমতায়, এখন সেনাপ্রধানের কি হবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কারণ আপনি যতই বলুন রাজনীতিকে উপেক্ষা করবেন, সেনাবাহিনী রাজনীতির বাইরে বা বিচার বিভাগ রাজনীতির বাইরে, কিন্তু না, ক্ষমতায় যে দলটি থাকে, যে সময় যখন যে দলটি থাকে, তখন কিন্তু এটি বাস্তবতা। বাংলাদেশে বা এই সব দেশের মতো দেশে বাস্তবতা, রাজনীতি একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মতো দেশগুলোতে। শুরুতেই দেখা যাক যে গুঞ্জনের সূত্রপাত কোথায়। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতার পট পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই নতুন সরকারের সাথে আগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। গুঞ্জন রয়েছে যে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে। কিন্তু এর পেছনের কারণ হিসেবে যা বলা হচ্ছে তা বেশ চমকপ্রদ। সাধারণত কোনো সেনাপ্রধানকে সরানোর পেছনে পেশাগত কারণ থাকে, কিন্তু এখানে রাজনীতির একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে। এখানে একটি নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের একটি অংশের ধারণা বর্তমান সেনাপ্রধানের সাথে জামাতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন জামাত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে। ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক বা বেসামরিক প্রশাসনের উচ্চ পদে জামাত ঘরানার কেউ আছেন, তবে তাদের ওপর নজরদারি বাড়ানো বা পরিবর্তনের চেষ্টা করাটা অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি কেবল একটি চাকরি নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি। যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয় তবে তার প্রভাব পড়ে পুরো বাহিনীর চেইন অফ কমান্ডে। বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হলো সেনাবাহিনীর ভেতরে থেকে যে কোনো ধরনের বিরোধী প্রভাব বা পূর্ববর্তী সরকারের রেশ মুছে ফেলা। তারা চাইবে এমন একজনকে নেতৃত্বে আনতে যিনি বর্তমান রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এই পরিবর্তন যদি কেবল রাজনৈতিক কারণে হয় তবে তা দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
এখন প্রশ্ন হলো, আসলেই কি তাকে সরিয়ে দেওয়া হবে? এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান, যেখানে হুট করে সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে রাজনীতির মাঠে যা রটে তার কিছুটা তো বটে। এই নীতিতে বিশ্বাসীরা মনে করছেন ভেতরে ভেতরে পরিবর্তনের হাওয়া বইছে। আমাদের মনে রাখতে হবে, গুজব অনেক সময় জনমত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক সময় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও কাজ করে। পরিশেষে বলা যায়, সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে, কিন্তু যখন এর সাথে রাজনীতির রং মেশে তখন তা জনমনে উদ্বেগের সৃষ্টি করে। দেশের স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর এবং রাজনীতির মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকা জরুরি। সেনাপ্রধানের স্বাভাবিক মেয়াদ 3 বছর। তিনি জুনে নিয়োগ পেয়েছেন। যদি ধরেন তার বয়স সাপোর্ট করে, তাহলে তিনি 27 জুনে অবসরে যাবেন। সেনাপ্রধান মেয়াদটা 3 বছর, আবার যদি সেনাপ্রধানের বয়স তার আগেই 60 বছর হয়ে যায়, তাহলে কিন্তু তিনি অবসরে চলে যান। হিসেব বলছে, উইকিপিডিয়ার তথ্য বলছে, তার বয়স এই বছর 15 সেপ্টেম্বর হয়ে যাবে। এখন আছে কয়েক মাস। এই কয়েক মাসে তিনি কি মেয়াদ পূরণ করবেন, নাকি তার আগেই আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জামাত ঘেঁষা সেনাপ্রধানকে বিএনপি অপসারণ করবে? এখন সেটাই দেখার বিষয়। স্যার আপনি কেমন আছেন? স্যার আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে, না যাওয়ার মেয়াদ না, থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে। তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে, মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে, তাহলে এই ইউনুস স্যারের সিপাহী সালা ছিলেন এই ওয়াকা ওয়াকা। স্যার আপনি তো জামাত ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে? শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাচাতো বোন না ফুফাতো বোনকে বিয়ে করেছেন, সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার। সেখানে গিয়েই স্যার আপনি বেইমানিটা করেছেন একেবারে চরমভাবে। কারণ আসলে কেউ বুঝে নাই যে স্যার আপনিও গুপ্ত জামাত। আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনি একজন গুপ্ত জামাত, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত, যার কারণে স্যার আপনি ডিজিএফআইকে যেমন ইউজ করেছেন, তেমনি আবার খুব সৎ থাকার জন্য 5 ওয়াক্ত নামাজের একটা ভঙ্গ ধরেছেন। কিন্তু আপনি সরকার পতনের পুরো দায় দায়িত্বটা স্যার আপনার। আর স্যার আপনার এই 18 মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপরি সবাই আপনাকে লাথি উষ্টা মারার চেষ্টা করেছে। কেউ কেউ তো আপনাকে লাথি মেরেও দিছে স্যার। তা আপনি এখন বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার জানেন, একটা কথায় আছে, এটা কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভৈরা জুতা দিয়ে বাইর গেলেও যাইব না, মানে জুতা দিয়ে মারলেও যাইব না। তা আপনার হচ্ছে যে ওই জাতীয় প্রাণী। কারণ হচ্ছে যে এই যে বালেশ্বর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাত্রীরাও যখন বলছে ইট খুলে নিব, পাটকেল খুলে নিব, ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর কইরা তারে পাকি পাঠাই দিব, বহুত কথা বলছি, তা আপনার লজ্জা লাগে নাই, বরঞ্চ আপনি মবকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে। তো স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় কি জানেন স্যার? বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার। মনে আছে খলিল সাহেবের জন্য? যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই জন্য নির্দেশনা জারি করে দিয়েছিলেন সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না। তারেক জিয়া তো বলেই বেড়ায়, বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি, না হইলে ওনারা 24 সালে চলে আসতেন। আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন। আপনি মনে করেছেন যে আসুক, নেগোসিয়েশন করে আসলো কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না। আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না! ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার, ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন। এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার? ওনারে দেখা কি সম্মান, সেই গোলাম আজমের পুত্র আপনার স্যার না স্যার, পায়ে পড়ে সালাম, মনে পড়ে স্যার এগুলো? তো এগুলোর এখন রেশ কি প্রতিটা কি স্যার তুলবে না? খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? তো স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে স্যার? সারা জীবন বন্দি ঘরের ভিতরে, আর নিজে নিজে গাইবেন আমি বন্দি কারাগারে, আসি গো ভাই বিপদে, বাইরের আলো চোখে পড়ে না।
স্যার এই গানটা একটু শিখা নিয়েন স্যার, আপনার জন্য দিলাম স্যার এই গানটা। আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর ওয়াকা ওয়াকা, এটা লেখা থাকবে। আপনার মতন এইরকম আরো অনেক বাটপাড়েরা আছে। তবে হ্যাঁ, যদি আপনাদের মতন এই বাটপারদেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায়, তাহলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেহেস্তের টিকিট পাবলিক ধরাইয়া দিবে, এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন। কোথায় বুঝছেন তো? সেই যে তো এখন এখন করবেন না স্যার, এই মুহূর্তে আপনারা ডিক্লেয়ার দিতে পারেন যে পররাষ্ট্র উপমন্ত্রী তিনি আর আমাদের সেনা ক্যাম্পে ঢুকতে পারবেন না। এই তারেক জিয়া, তোমাকে তো আমরাই মেরেছিলাম, তাও ঢুকতে পারবেন না। তো স্যার, তারেক জিয়ার কোমর ভেঙে মারার সেটার পেছনে কিন্তু আপনারও হাত ছিল। এটা তারেক রহমান কিন্তু এখন জানে, আগে যদিও জানতো না, সেটা এখনো জানে। কারণ ওইটাকে তখন আপনারা ওই তারেককে মেরে মানে আপনারা দেখাতে চাইছেন আপনার মুক্তিযোদ্ধাপন্থী, আপনাদের স্বাধীনতার বিরোধীপন্থী, সেটা এখন সকলেই জানে, দিবালোকের মতো সত্য। তাই বললাম ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের বন্ধ থাকা কার্যালয়গুলোর তালা খুলে সেই কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য অর্পণ করে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই ঘটতে শুরু হয়েছে। মানে আপনি যদি এক কথায় বলেন যে একদিকে কার্যালয়ের তালাগুলো খুলতেছে আওয়ামী লীগ, অন্যদিকে ঘুম হারাম নাহিদদের। দেখেন, এনসিপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শোনার পরে বা পড়ার পরে আমার কাছে মনে হলো, হ্যাঁ, ওই যে ব্যারিস্টার ফুয়াদদের মতো তাদেরও বোধহয় ঘুম হারাম বা আওয়ামী লীগের যে একটা মানে আওয়ামী লীগ নামটা শুনলেই তো তাদের মানে কম্পন সৃষ্টি হয়। সব জায়গাতে তো তারা একটা সময় আওয়ামী লীগকে খুঁজে পেত, দেখতে পেত। তার ব্যতিক্রম কিন্তু এখন নয়। এই যে নির্বাচনে তারা মাত্র 6টি আসন পাইছে। 6টি আসন পাওয়ার পরিপ্রেক্ষিতে যারা বর্তমান সরকার গঠন করছেন তারা তো 2/3 আসনে জয় হয়ে সরকার গঠন করছেন। এখন সেইটার মধ্যে আওয়ামী লীগের হাত আছে। নির্বাচনে যারা জয়লাভ করছে, জয়ের পেছনে নাকি আওয়ামী লীগের হাত আছে, সেইটা তারা খুঁজে পেতেছে। এবং কেন তারা আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতেছে, তারা কোনো কথা বলতেছে না, এইটা তাদের কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। আমি নিউজটা আপনাদেরকে পড়ে শোনার সাথে সাথে আলোচনা করারও চেষ্টা করব। চাইলে আপনারা চাইলে নিউজটা পড়ে নিতে পারেন। শিরোনাম হলো, নির্বাচনে বিএনপি ভারত ও আওয়ামী লীগের যোগ সাজেশের আশঙ্কা করছে নাহিদ ইসলাম। মানে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত, এই তিনজনের মানে যোগ সাজেশ আছে এই নির্বাচনে, সেটার আশঙ্কা নাহিদরা করতেছেন। দেখেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে শপথ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থাৎ নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম যারা এই নির্বাচনে সরকার গঠন করবে তারা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবেন। মানে তারা এটা আশা করছিলেন, কিন্তু আমরা তো আশা আকাঙ্ক্ষার যেটা তাদের বক্তব্যের মাঝে খুঁজে পেয়েছি যে তারাই সরকার গঠন করবেন এবং তারাই 2/3 আসনে নির্বাচিত হবেন, এরকম আশাবোধে তারা করছিলেন। কিন্তু যেহেতু অন্যরা নির্বাচিত হয়েছেন, এখন হয়তো বক্তব্যটা এরকম, মানে এটা আমার দেখা তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু এ মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে বর্তমান যে বিএনপি সরকার, এই সরকারের মন্ত্রিসভা দেখা তাদের ভিতর যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ তারা মনে করতেছে না। না করার অনেক কারণ আছে, কারণ মতাদর্শই তো ভিন্ন রকম। বিএনপির মতাদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী রাজনৈতিক দল বিএনপি, আর এনসিপি জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল। তাহলে তাদের আশা আকাঙ্ক্ষার সামঞ্জস্যপূর্ণ কীভাবে হবে? এটা অবশ্য তাদের বোঝার ভুলও হতে পারে, বরং এটি পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা। নতুন মন্ত্রিসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সব জাতিগোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। ঠিক আছে, তিনি বলতেই পারেন যে এটা প্রতিনিধিত্বমূলক হয়নি, কিন্তু যারা গঠন করছেন তাদের কাছে কি হয়েছে এটাই বড় কথা। তারা কি প্রতিনিধিত্বমূলক মনে করতেছেন, নাকি সকল জাতিগোষ্ঠীর সমন্বয় হয়েছে এটা মনে করতেছেন, নাকি নাহিদ ইসলামদের মতো মনে করতেছেন, সেটা কিন্তু বড় কথা। দেখেন, তারপরে তিনি কি বলছেন, বিএনপি সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করেনি, ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। 240% ভোট কাস্ট করে গণভোটের যে বিষয়টি হয়েছে সেটা বিএনপি তো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে তারা কেন শপথ গ্রহণ করলেন না। কারণ হচ্ছে সংবিধানে যেটা নাই সেটা তারা কিভাবে করবে। তারা তো সংবিধান, এই কথাটাও কিন্তু বলছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাদ, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এইটার আওতায় তো তারা নির্বাচিত হয়নি, তারা সংবিধানের আলোকে নির্বাচিত হয়েছেন। সংবিধানের আলোকেই তারা এত দূর আসছেন এবং সংবিধানের আলোকে সামনের পথগুলো চলবেন। ও এইখানে তো একটু গ্যাপ আছে। গ্যাপ হলো যে এই যে নাহিদ, তারা তো প্রকৃতপক্ষে সংবিধানকে মানেনি না,
তাইলে তো বিএনপির সাথে তাদের সামঞ্জস্যপূর্ণ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপি তো সংবিধান মানেন। দেখেন এইবার আসেন আওয়ামী লীগের বিষয়ে তিনি কি বলছেন। তিনি বলেন, অর্থাৎ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে বিএনপির নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে। এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কথা নয়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। বিএনপি তারা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে নিজেদের জন্য টানার চেষ্টা করছে, যে তাদেরকে যেন ভোট দেয়। কিন্তু এইটাও তো সত্য যে জামাত ইসলাম, এনসিপি তারাও তো চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য। কারণ যতগুলো দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, আপনি যদি 40% ভোটও ধরেন, তাদের ভোট ছাড়া তো সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কল্পনা করাও বৃথা। সবাই কিন্তু চেষ্টা করছে, কিন্তু দোষটা দেওয়া হইতেছে নির্বাচিতদের ঘাড়ে। বিএনপির বিভিন্ন বক্তব্যে মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকজনদেরকে পুনর্বাসন করা, হত্যা মামলার আসামিদের দলে ফেরানোর, এগুলো স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের বিনিময়ে যদি তাদের পুনর্বাসন করা হয়, তাহলে প্রতিহত করা হবে। মানে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয়, নাহিদ ইসলামরা নাকি প্রতিহত করবে। কিন্তু এখানে তো এখানে কি বলছে যে পুনর্বাসন বলতে তো আমি এখানে সঠিক বুঝলাম না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের কি আছে? কতজন নেতা বাড়ি চলে গেছেন। অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। কার্যক্রম নিষিদ্ধ যে করা হয়েছে সেটা যদি উঠে যায়, এমনি তো তারা কি দেশের মধ্যে তো আছে, পুনর্বাসনের কি আছে? প্রতিহত করবে। যারা সরকারে থেকে নির্বাচন করে মাত্র 6টা আসন পায়, তারা কিভাবে 2/3 আসনে বিজয়ী হওয়া ব্যক্তির রাজনৈতিক দলকে প্রতিহত করে? আপনি বলুন তো, হিসাবটা মিলান তো, কোনোভাবে মেলে? কারণ হচ্ছে দেখেন, ডক্টর ইউনূস সরকারকে নিয়োগ করছিলেন নাহিদ ইসলামরা। ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তার মানে কি নাহিদেরা সরকারে থেকে নির্বাচন করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাইলে সরকারে থেকে নির্বাচন করে যদি একটা রাজনৈতিক দল মাত্র 6টা আসন পায়, আর যারা সরকার গঠন করছেন তারা 200-র অধিক আসন পাইছে, কীভাবে প্রতিহত করবেন? বিষয়টা একটু ভাববার মতো কিন্তু বিষয়। দেখেন, তারপরে বলা হয়েছে যে গত 1.5 বছরে প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলে জনগণ প্রতিরোধ করেছে, ফ্যাসিস্ট বিরোধী জনগণ তা প্রতিরোধ করছে। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশে জেলায় উপজেলায় বিচার চলমান, আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে, আর মিডিয়ায় উৎসবের সঙ্গে প্রচার করছে এবং উৎসাহ দিচ্ছে। উৎসবের সঙ্গে প্রচার করছে, উৎসাহ দিচ্ছে। আমি এই জায়গায় একটা বিষয় একটু স্মরণ করে দিতে চাই, যে বিষয়টা হলো যে অধ্যাদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সরকার পরিবর্তনের সাথে সাথে, মানে অধ্যাদেশ কি? নির্বাহী আদেশ, নির্বাহী প্রধান তিনি আদেশ জারি করেন। যখন নির্বাহী প্রধানের পরিবর্তন ঘটে, নতুন নির্বাহী প্রধান যদি সেই অধ্যাদেশকে বলেন যে আগের নির্বাহী প্রধানের অধ্যাদেশ পুনর্বহাল থাকবে, তাহলে বহাল। আর যদি সেইটাতে তিনি নীরব ভূমিকা বা সেটা পুনর্বহালের ঘোষণা না দেন, তাহলে তো অটোমেটিক সেটা উধাও হয়ে যায়। এই বিষয়টা কি জানেন নাহিদ ইসলামরা? হয়তো বা জানেন, কিন্তু নিজেদের স্বার্থে বলেন না। এই সময় নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশে, আচ্ছা এটা পড়ছে, নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা আশাহত হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, ফলাফলের কারচুপি হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা শপথ নিয়েছি, কিন্তু প্রথম দিনে শপথ গ্রহণ নিয়ে সরকার সবার সঙ্গে প্রতারণা করেছেন। এই কথা বলতেছেন কে? নাহিদ ইসলাম। আচ্ছা, তার কথা যদি আমরা ধরে নেই যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা কেন মেনে নিলেন? বলতেছেন দেশের স্থিতিশীলতার জন্য। দেশে যদি স্থিতিশীলতায় চান, তাহলে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিতে হবে। তাছাড়া স্থিতিশীলতা চাওয়া তো নিছক একটা ছেলে মানুষই বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে।